দুপুর 2টোর সময় ঘুরিম ভাঙে ইফাদের উঠে গোসল করে। মায়ের কাছে আসলো ইফাদ। কোকিয়া বেগম ডাইনিং রুমে বসে আছেন। নামেই ডাইনিং রুমে নেই কোনো ডাইনিং টেবিল। মাটিতে শীতল পাট্টি বিছিয়ে খেতে বসে সবাই। ইফাদকে দেখে কোকিয়া বেগম বললেন, আয় বাবা, খেতে বসো। আজকে আমি নিজে হাতে তোর জন্য রান্না করছি। কোথায় আমার তোমার ওপরে রাগ করে থাকার কথা? উল্টো তুমি আমার ওপরে রাগ করে 2টা বছর কথা বললে না। এখন তোমার বাসায় আমার থাকাই উচিত না। অনেক বড় বড় কথা হয়েছে। তুই আমার ছেলে, তোর ওপরে রাগ করার অধিকার আমার আছে। আমি তোর ওপরে রাগব না, তাহলে আলালের ছেলে মতিনের ওপরে করব। ইফাদ হেসে দিয়ে বলল, না, তুমি আমার আম্মু, তুরিমি আমার ওপরে রাগ করবে। কি রান্না করেছ? জলদি খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আজকে তোকে একা খেতে দিচ্ছি, কিন্তু কাল থেকে আমাদের সাথে খাবি। এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। বলেই কোকিয়া বেগম খাবার বেড়ে ইফাদের সামনে দিল। ইফাদ হাত ধুয়ে খেতে বসল। তোমাদের বাসায় এই নিয়ম কবে থেকে চালু হলো? আগে যে যার মতো খেয়ে নিতে। তানহা আমাদের অভ্যাস বদলে দিয়েছে। একা একা খেতে বসলে তৃপ্তি পাওয়া যায় না। সবাই মিলে একসাথে খাবি, দেখবি অনেক আনন্দের সাথে খেতে পারবি, আর মনে তৃপ্তিও পাবি। তানহা শাশুড়ির জন্য গরম পানি করছে। কোকিয়া বেগমের ঠান্ডা লাগা একটা ভাব, তাই তানহা কোকিয়া বেগমকে গরম পানি করে দেয়। ইফাদ আর চোখে একবার তানহাকে দেখে নিল, তারপরে খাবার খেতে মনোযোগ দিল। খাওয়ার সময় কথা বলতে নেই। কোকিয়া বেগমও চুপ হয়ে গেল। ইফাদের অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। হঠাৎ করেই কোকিয়া বেগম বলে উঠলেন, সামনে শুক্রবার ইয়াদের 7 বছরের মৃত্যুবার্ষিকী পূর্ণ হবে। কিছু মাদ্রাসার এতিম ছেলে নিয়ে আসিস। আমি নিজ হাতে রান্না করে ওদের খাওয়াবো। ইফাদ খাওয়া বন্ধ করে দিল। নিমিষেই চোখ দুটো লাল হয়ে গেল। খাবার সরিয়ে হাত ধুয়ে ফেলল। কোকিয়া বেগমের হুঁশ আসল। খাওয়ার সময় ছেলেকে কি কথা বলে ফেললেন। তানহা গ্লাসে করে গরম পানি নিয়ে আসছিল। কোকিয়া বেগমের কথা শুনে দাঁড়িয়েছিল। ইফাদকে উঠে যেতে দেখে ইফাদের হাত ধরে বলল, খাবার ছেড়ে যাবেন না, সম্পূর্ণ খাবার খেয়ে যান। তানহার এই সময়ে আশাটা আগুনে ঘি ঢালার মতো হয়ে উঠল। ইফাদ কষে তানহার গালে থাপ্পড় বসিয়ে দিল। ইফাদের এমন আলোচনে তানহা থতমত খেয়ে গেল। বিনা কারণে তার গায়ে হাত দিল। তানহা রেখে গরম পানি ইফাদে বুকের মাঝামাঝি ছুঁড়ে মারল। তবুও ইফাদের কোনো হেলদোল নেই। তানহাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোমাকে অনুমতি দিয়েছি। আমার ওপরে নিজের হুকুম ফলাতে চাও, তাহলে এ বাসা থেকে বেরিয়ে গিয়ে নিজরে হুকুম জারি করবে। কোকিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি এই মেয়েকে বাসা থেকে বের করে দাও বলে দিলাম। এই মেয়ে যেন আমার সামনে না পড়ে। বলেই হনহন করে বেরিয়ে গেল ইফাদ। কোকিয়া বেগম কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তানহা ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইলে। সবকিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। তানহা রুমে এসে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। 2টা বছর মানুষটাকে নিয়ে কতটা স্বপ্ন দেখলাম। আমার সব স্বপ্ন এক নিমিষেই শেষ করে দিল। কখনো কথা বলবো না। আগে যদি জানতাম খেতে বলার অপরাধে আমাকে মার খেতে হবে, তাহলে পানিটা বেশি করে গরম করে নিয়ে আসতাম, তানহাকে মারার স্বাদ মিটিয়ে দিতাম। আমি আর থাকব না এ বাড়িতে। কিন্তু বের হয়ে যাব কোথায় ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। দুনিয়ায় তার যাওয়ার কোনো জায়গা নেই। কার কাছে যাবে?
সবাই শেয়াল শকুনের মতো ছিঁড়ে খাবে। তাছাড়া চাচির হাতে কত মার খেয়েছি, সেখানে থাকতে পেরেছি, একটা থাপ্পড় খেয়ে থাকতে পারবো না। আমিও তো গরম পানি ঢেলে দিয়েছি, দরকার পড়লে আবার দিব, এত সহজে হার মেনে নিব না। বলেই শাড়ি হাতে নিয়ে গোসল করতে চলে গেল তানহা। চৈতালি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। কিভাবে স্যারকে নিজের মনের কথা বলবে? স্যার যদি তাকে ফিরিয়ে দেয়, তানহা ভাবিই আমাকে সাহায্য করতে পারবে। আজকে বাসাটা এত চুপচাপ লাগছে কেন? চৈতালি মায়ের রুমে দরজা বন্ধ দেখতে পেল। তানহা গোসল করে চুল মুছতে মুছতে আসছিল। চৈতালি তানহাকে দাঁড় করিয়ে বলল, ভাবি, তোমার সাথে আমার কথা আছে, আমাকে সাহায্য করতে হবে তোমার। তার আগে বলো, বাসায় কি হয়েছে? আম্মুর রুম বন্ধ কেন? চৈতালি, এখন ভালো লাগছে না, তুমি পড়ে আসো। অনেক সকালে উঠেছি, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বলেই তানহা নিজের রুমের দিকে চলে গেল। চৈতালি অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। বাসায় তো কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে জানতে হবে। চৈতালি তার মাকে অনেকবার ডাকল। মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের রুমে গেল। সন্ধ্যার আজান কানে আসতেই তানহা ধরফরিয়ে উঠে বসল। এত সে কি করে ঘুমালো? উঠে দ্রুত অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। তানহা নামাজ পড়ে পুরো বাসায় আলো জ্বালিয়ে দিল। অন্য দিন এই বাসায় আনন্দে ভরপুর থাকে, আজ পুরো বাসাটা নিস্তব্ধ হয়ে আছে। তানহা গিয়ে কোকিয়া বেগমকে ডাক দিল। কোকিয়া বেগম দরজা খুলে তানহাকে ভেতরে আসতে বলল। তানহা ভেতরে আসতেই কোকিয়া বেগম বললেন, ইফাদ বাসায় ফিরেছে? জি না আম্মা, উনি এখনো বাসায় ফিরে নাই। কেন যে? খাওয়ার সময় কথাটা বলতে গেলাম, ছেলেটা আমার আজকে আর বাসায় ফিরবে না। দেখি রিয়াদকে ফোন করি। রিয়াদের কাছে গিয়েছে নাকি ইফাদ? খোলা আকাশের নিচে বিশাল মাঠের মাঝেখানে হাত পা ছড়িয়ে শুয়ে আছে ইফাদ। তার পাশেই বসে আছে রিয়াদ। আর কতক্ষণ এভাবে থাকবি? শিশির পরে ঘাস ভিজে উঠতে শুরু করেছে। চল বাসায় গিয়ে শুয়ে থাকবি। কি হয়েছে কিছু বলছিস না? আমি আগুনে পুড়ে ঝলসে মরে যাব, তবুও নারীর রূপের আগুনে পুড়ে ঝলসে মরব না। নারী জাতি মানেই বিশ্বাসঘাতক। কি হয়েছে সেটা তো আমাকে বলবি। সবাই কিন্তু এক না, বুঝলি? তুই মনের মধ্যে ভুল নিয়ে ঘুরে বেড়াস। কেন আমি রূপাকে ভালোবেসে বিয়ে করিনি? কই, রূপা তো আমার হাত ছেড়ে চলে যায় নাই। বেকারত্বের সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। সেজন্য আমার সফলতায় সে এখন আমার স্ত্রী। আমি আজকে একটা মেয়েকে অকারণে মেরেছি। এখন আমার ভীষণ অনুশোচনা হচ্ছে। কি করব বল? সকালে আম্মু ভাইয়ার কথা মনে করিয়ে দিয়েছে। আর মেয়েটা আমার সামনে চলে এসেছিল। আমি রেগে থাপ্পড় মেরেছি। আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। মেয়ে মানুষ দেখলেই আমার রাগ উঠে যায়। প্রতিশোধের নেশায় পাগল হয়ে যাই। তুই একটা ভুল ধারণা মনে পুষে রেখেছিস। আমি ভুল না হলে মেয়েটা তোর স্ত্রী। আমি বলি কি, সময় থাকতে মূল্য দে। হারিয়ে গেলে কেঁদেও আর পাবি না। একটা সময় এসে তুই অনুভব করবি তুইও কাউকে ভালোবাসিস। তাকে ছাড়া তোর দম বন্ধ হয়ে আসে। তাকে দেখতে না পেলে নিজেকে পাগল পাগল লাগে। দেখিস ভাই, সবকিছু বুঝতে বুঝতে দেরি না হয়ে যায়। রিয়াদের কথা শুনে ইফাদ শব্দ করে হেসে উঠল। এই বছরের সেরা জোকস ছিল এটা। ইফাদ নাকি ভালোবাসবে, তাও আবার কোনো মেয়েকে। হাসিস না ইফাদ, ভালোবাসা এমন এক সুন্দর অনুভূতি।
যার স্বাদ প্রতিটা মানুষ গ্রহণ করেছে। কেউ বিশ্বাস করে মূল্য পেয়েছে, আর কেউ বিশ্বাস করে ঠকেছে। পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনি খারাপ মানুষও আছে। তোর ভাই একটা খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, তাই বলে তুই সবাইকে খারাপ ভাববি এটা কিন্তু ঠিক না। যেদিন কাউকে ভালোবাসবি, সেদিন তুই ঠিক থাকতে পারবি না ইফাদ। মুহূর্তেই পাগল হয়ে যাবি। সেদিন আমার কথা মনে পড়বে। কেউ চেয়েও পায় না, আর তুই পেয়েও মূল্য দিস না। একটু শান্তির জন্য তোর কাছে আসছিলাম, এখন দেখি তুইও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিস। থাক, আমি অন্য রাস্তা দেখি। রাগ করিস না। সরি, আমি আর কোনো কথা বলবো না। এবার আমার বাসায় গিয়ে আমাকে উদ্ধার কর ভাই। দুজন মিলে উঠে দাঁড়ালো। তখনই ইফাদের মায়ের কল আসলো। রিয়াদ ফোন তুলে সালাম দিল। কোকিয়া বেগম সালামের উত্তর নিয়ে বলল, রিয়াদ, ইফাদ কি তোর কাছে আছে? হ্যাঁ আন্টি, ইফাদ আমার কাছে। কতদিন পরে দেশে আসলো। আজকে কিন্তু ইফাদ আমার কাছে থাকবে। আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, দেখে শুনে রাখিস। ছেলেটাকে আমার একটু বুঝাস। কিছু বুঝতে চায় না। আপনি চিন্তা করবে না, আমি আছি না। সময় করে একদিন আমাদের বাসায় ঘুরতে আসবেন। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল কোকিয়া বেগম। পরের দিন সকালবেলা চৈতালি কলেজে উদ্দেশ্য রওনা দিল। আগে গিয়ে গাছে আড়ালে লুকিয়ে পড়ল। আজকে স্যার নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে। চৈতালি স্যার আই লাভ ইউ বলেই দৌড়ে দিবে। এতক্ষণ হয়ে গেল, আবির আসছে না দেখে চৈতালি চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে। শোন রাফি, উচ্চতায় তুই আমার মতো লম্বা, ড্রেসটাও আমার পরেছিস। তুই মাস্ক পরে যাবি, কেউ যেন বুঝতে না পারে। একদম আমার মতো করে হেঁটে যাবি। আমিও দেখব প্রতিদিন কে আমাকে বিরক্ত করে। বলেই দুজন বেরিয়ে পড়ল। অপেক্ষার অবসান ঘটিয়ে আবির আসল। চৈতালি মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই অবাক হয়ে গেল। আবির তো মাস্ক পরে না। একবার পরীক্ষা করে দেখা যাক। চৈতালি স্যার আই লাভ ইউ বলে উঠল, কিন্তু রাফি তাকালো না। গাছের আড়াল থেকে আওয়াজ পেয়ে আবির পেছনে দিয়ে গাছের আড়ালে গেল। রাফি তাকল না দেখে চৈতালি আবার বলতে যাবে স্যার, তার আগেই কেউ চৈতালির কান ধরে সামনের দিকে ঘুরাল। চৈতালি রেগে কিছু বলতে যাবে, তখনই চৈতালির কথা বন্ধ হয়ে যায়। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। হাত পা অবশ হয়ে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার আপনি। কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে গাছের আড়ালে দুজন মানুষের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজমান করছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি দৃষ্টিন্ত করে দাঁড়িয়ে আছে। কলেজে এসব বেয়াদবি করতে আসো? তোমার বাসার সবাই জানে। তোমার পরিবার তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে, নাকি স্যারদের বিরক্ত করার জন্য পাঠিয়েছে? আমি আগে থেকেই তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা সঠিক নয়। সেজন্য আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। আমি তোমার গার্ডিয়ান ডাকব। চৈতালি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, স্যার আমি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন থেকে আমাদের কলেজে জয়েন করেছেন, তখন থেকে আপনাকে চুপি চুপি দেখতাম। আপনি আমার শিক্ষক, সাথে গুরুজন। সামনাসামনি কিছু বললে আমাকে রিজেক্ট করে দেন। আমি সহ্য করতে পারতাম না। আপনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সবাই আপনাকে নিয়ে কানাকানি করত। আপনার অসম্মান হোক, সেটা আমি চাই না। তাই কলেজের বাহিরে থেকে আপনাকে এতদিন বিরক্ত করছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আমি অনেক ধৈর্য ধরে আপনার জন্য অপেক্ষা করছি।
বাসা থেকে আমাকে অনেকবার বিয়ের চাপ দিয়েছে, কিন্তু আমার মনের পুরোটা জুড়ে আপনি দখল করে বসে আছেন। যে মন জুড়ে আপনার বসবাস, সে মনে অন্য কেউ কিভাবে ঘর বানাবে? আজকে যা বলেছ, দ্বিতীয় দিন যেন আর এসব কথা না শুনি। এইটুকু বাচ্চা এসব কি বলে? তুমি জানো তোমার আর আমার বয়সের পার্থক্য অনেক। একজন স্টুডেন্ট হয়ে টিচারকে প্রেমের প্রপোজাল দাও, লজ্জা করে না? আমাদের সময় আমরা টিচারদের কত সম্মান করতাম, এসব কল্পনাও করতাম না। আর আজকালকার ছেলে এসব কিছু মনেই করে না। আমার সাথে এসব বেয়াদবি একদম সহ্য করব না। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এমন পাগলামি আবার করতে আসলে আমি তোমার গার্ডিয়ান ডাকব। বলেই আবির হনহন করে চলে গেল। আবির চলে যেতেই চৈতালি প্রাণ ভরে শ্বাস নিল। আবিরকে দেখলেই চৈতালির হৃৎপিণ্ডের গতিবেগ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। চৈতালি আবিরের থেকে এমন কিছুই আশা করেছিল। আবির যেমন ছেলে, খুব সহজে পটবে না। এর জন্য চৈতালিকে অনেক কাঠকয়লা পোড়াতে হবে। চৈতালি ক্লাস করে বের হয়েছে, তখনই আবির অন্য রুম থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যাচ্ছিল। চৈতালি দ্রুত হেঁটে আবিরের কাছে গেল। স্যার, একটা কথা ছিল। কি কথা? জলদি বলো। আমার ক্লাস আছে, যেতে হবে। আপনি আমাদের ক্লাস নেন কেন? এরকম বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিতে ইচ্ছে করে না। স্যার, স্যার স্যার করে আমার পিছু পিছু আসবে না। তোমার কাজ শেষ, এখন তুমি আসতে পারো। স্যার। আবির রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করল চৈতালির দিকে। চৈতালি আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। সুযোগ বুঝে বলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি। বলেই মাঠের দিকে দৌড় দিল। ভালোবাসি কথাটা বলার পরে আবিরের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হল না চৈতালির। চৈতালিকে দৌড়াতে দেখে চৈতালির বেস্ট ফ্রেন্ড আফরিন বলল, এভাবে দৌড়াচ্ছিস কেন? সবাই কেমন করে তোর দিকে তাকিয়ে আছে। চৈতালি ভাবল আফরিনকে কথাটা বলা ঠিক হবে না। স্যারের নামে যদি আজেবাজে কথা বলে। কিছু না রে, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, সেজন্য দৌড়াচ্ছি। আজ আসি, কালকে দেখা হবে। বলেই চৈতালি চলে গেল। ইফাদ দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেতে পেছনে ঘুরে তাকাল। রিয়াদকে দেখে মলিন হাসল ইফাদ। তোর মন খারাপ ইফাদ? পৃথিবীতে সবথেকে কাপুরুষ তো সে, যে নিজের শক্তি নারীর ওপরে প্রয়োগ করে। আমারও নিজেকে তাদের মধ্যে একজন মনে হচ্ছে। আমি কি করে একটা মেয়ের গায়ে বিনা কারণে হাত তুললাম? আমার তো কারো গায়ে হাত দেওয়ার অভ্যাস নেই। কতগুলো বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ে হয়েছে, আমি ভাই রূপার গায়ে ফুলের টোকাও দেই নাই। যখন খুব রাগ হয় মুখে দুচার কথা শুনিয়ে দেই। খুব আদরের বউ আমার। মেরে নিজের ক্ষতি নিজে করব নাকি? মেয়েদের মনটা অনেক নরম আর স্বচ্ছ হয় জানিস। এদের মায়া বেশি। এরা একটু ভালোবাসা পেলে সবকিছু ভুলে যায়। তুই যদি এর থেকেও বেশি আঘাত করে ভালোবাসে দিস, ও মেয়ে সবকিছু ভুলে যাবে। আল্লাহ তাআলা মেয়েদের মনে এতটা মায়া দিয়েছে। প্রতিটি মেয়ে একদিন মা হবে। আর মা কখনো খারাপ হয় না ইফাদ। এমন ভুল আর কখনো করবি না। আজকে গিয়ে ভাবির কাছে মাফ চেয়ে নিবি কেমন? ও মেয়ের সাথে আমি আগে কথা বলতে পারবো না। শোন, মেয়েরা বাঁকা পথে হাঁটবেই, মেজাজ খারাপ হবার মতো উল্টো পাল্টা কথা বলবেই। বাম পাঁজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই তাদের ধৈর্য ধরে মেনে নিলে সুখী হবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। তাদের বাম পাঁজরের হাড় হতে সৃষ্টি করা হয়েছে।
আর বাম পাঁজরের হাড় সবচেয়ে বাঁকা হয়। তুমি যদি সোজা করতে চেষ্টা করো তা ভেঙে যাবে। আর যদি ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকা থাকবে। সুতরাং তাদের সাথে উত্তমপূর্ণ আচরণ করতে থাকো। বুখারী শরীফ 3331। আমি ও মেয়ের সাথে কথাই বলবো না। ও মেয়ে ওর মতো থাকবে। আমি আমার মতে থাকব। ও মেয়ে করিস কেন? তোর বউ হয়। একটু ভালোবাসে দেখিস। মেয়ে মানুষ ভালোবাসা পেলে তোকে রাজ্যের রাজা করে রাখবে। মেয়েদের ভালোবাসা এতটা গভীর। তার মানে কি বোঝাতে চাস? ছেলে মানুষ ভালোবাসতে জানে না। শুধু মেয়েরাই গভীরভাবে ভালোবাসতে জানে। ছেলেরা গভীরভাবে ভালোবাসতে জানে না। তাহলে ভাবিকে ভালোবেসে দেখা। আমাকে ইচ্ছে করে কথা জালে ফাঁসিয়ে দিলই। থাকবো না তোর বাসায় বলেই ইফাত চলে যেতে লাগল। কোথায় যাচ্ছিস? খেয়ে তো যাবি। তোর বাড়ির খাবার তুই খা বলেই চলে গেল ইফাদ। তানহা রান্নাঘরে রান্না করছে। কোকিয়া বেগম পাশে বসে গল্প করছেন। তখনই ইফাদ বাসায় প্রবেশ করে। আম্মু, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তানহা, মা যাও ইফাতকে খেতে দিয়ে আসো। আম্মা রাগ করবেন না, ও ছেলে আমার গায়ে হাত তুলেছে। আমি কিছুতেই ও ছেলেকে খেতে দিতে পারবো না। আপনার ছেলে আপনি খেতে দিন। তানহা, এসব কি কথা মা? রাগ করবেন না, আমি উনাকে খেতে দিব না। উনি আমাকে মারলেন কেন? এত বড় হয়ে বাচ্চাদের মতো আচরণ করলে হবে? ইফাদ তোমার গায়ে বিনা কারণে হাত তুলেছে, এর শাস্তি ইফাদ পাবে। তুমি আমাকে একটু সময় দাও, আমার হাঁটুতে ব্যথা বেড়েছে, তুমি গিয়ে খেতে দাও। তানহা বিরক্ত হয়ে ইফাদের খাবার ব্যবস্থা করতে লাগল। পার্টি বিছিয়ে সব খাবার পাটির ওপরে রাখল। ইফাদ ফ্রেশ হয়ে এসে মাথা নিচু করে খেতে বসল। ইফাদ খাচ্ছে, তানহা বসে আছে। ইফাদের খাওয়া প্রায় শেষ। তানহা কোকিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আপনার ছেলের কিছু লাগবে নাকি জিজ্ঞাসা করেন। আম্মু, তোমার ছেলের বউকে বলে দাও তার জামাইয়ের আর কিছু লাগবে না। তানহা সব খাবার তুলতে শুরু করল। ইফাদ যাওয়ার আগে বলে গেল, মেয়ে মানুষের এত রাগ ভালো না। না, শুধু ছেলে মানুষ রাগ করবে। মেয়ে মানুষ বানের জলে ভেসে এসেছে বলেই রান্নাঘরের দিকে তেড়ে গেল। এই মেয়ে পারে তো রাগ দিয়ে রান্নাঘর খেয়ে ফেলবে। কোকিয়া বেগম উঠে নিজের রুমে চলে গেল। তানহা রান্না করছিল। হঠাৎ করে কেউ তাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। ভাবিমনি, চৈতালি, আমি কাজ করছি, গলা ছাড়ো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হেয়ালি না করে যে উদ্দেশ্যে এসেছ, আসল কথা বলো। আমার বোনকে আমি ভালো করে জানি। কোনো উদ্দেশ্য ছাড়া আমার বোন আমাকে এত ভালোবাসা দেখায় না। তার মানে তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না? শুধু প্রয়োজন তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসো, কিন্তু প্রয়োজনে একটু বেশি ভালোবাসো, যা আমার কাছে অতিরিক্ত মনে হয়। আবির স্যারকে আজকে আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি। স্যার সোজা আমাকে না করে দিয়েছে। এখন তুমি আমাকে সাহায্য করবে। না করে দিয়েছে। কাহিনী এখানেই শেষ। মরীচিকার পেছনে ছুটে লাভ নেই। এসব বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। আমি কিন্তু ভাইয়াকে বলে দিব। তুমি প্রতিদিন আমার ফোন থেকে ভাইয়ার ছবি দেখতে আর মুচকি মুচকি হাসতে। দোকান থেকে ভাইয়া ছবি বের করে নিয়ে আসছ। প্রতিদিন ভাইয়ার ছবি দেখে দেখে রাতে ঘুমাও। ভাইয়াকে নিয়ে শত শত শব্দ লেখা আছে তোমার ডায়েরিতে। আমি সবকিছু ভাইয়াকে বলে দিব। তানহা দ্রুত চৈতালির মুখ চেপে ধরল।
লেখিকা ফাবিহা বুশরা নিমু। আসতে বলো, তোমার ভাইয়া বাসায় আছে। সবকিছু শুনে ফেলবে। কাউকে না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া একদম উচিত না। তোমার এই বিষয়টা আমার একদম পছন্দ হলো না। আমি খুব কষ্ট পেয়েছি। রাগ করো না ভাবিমনি, আমি দেখতে চাই নাই। একদিন তোমার গিয়ে রুমে ছিলাম। তুমি ভাইয়ার ছবি বুকে রেখে ঘুমাচ্ছিলে। তোমার ডায়েরি খোলা অবস্থায় বিছানায় পড়েছিল। সেখানে থেকে কিছু অক্ষর আমার চোখে পড়ে। তাই কৌতূহল মেটাতে পড়েছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। নিজের রুমে যাও। আমাকে কাজ করতে দাও। চৈতালি মাথা নত করে নিজের রুমের দিকে চলে গেল। তানহা ভাবতে শুরু করল, কে এই আবির যে চৈতালির মাথাটা নষ্ট করে দিয়েছে? বিষয়টা বেশি দূর যাওয়ার আগেই আম্মাকে জানানো প্রয়োজন বলেই নিজের কাজে মনোযোগ দিল তানহা। রাতে খাবার খেয়ে নিজের রুমে এসে দেখে ইফাত ফ্লোরে পার্টি বিছিয়ে তার ওপরে কম্বল বিছিয়েছে। ওপরে থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। নিজেকে মহান প্রমাণ করতে চায় নাকি এই ছেলে? এই শীতের মধ্যে ঠান্ডা মেঝেতে ঘুমাবে? ডং দেখলে বাঁচি না। আমি ভাই বিছানায় শুয়ে পড়ি। আমি ওনার মতো এত মহান হতে পারবো না। তানহা কেমন জানি উসখুস করছে। ইফাদের জন্য ডায়েরি লিখতে পারছে না। প্রতিদিন এক শব্দ হলেও তানহা ডায়েরিতে লিখে। কোকেয়া বেগমের থেকে অনুমতি নিয়ে ডায়েরিটা কিনে এনেছিল তানহা। একা একা ভালো লাগে না, তাই সময় কাটানোর জন্য ডায়েরি লিখে তানহা। ইফাদ ফেসবুকে স্ক্রল করছিল। ইফাদের ফোনে একটু পরপর টুংটাং শব্দ হচ্ছে। তানহা গভীর আগ্রহ নিয়ে আর চোখে দেখার চেষ্টা করছে কে ইফাদকে মেসেজ করছে। খুব করে বলতে ইচ্ছে করছিল, এতরাতে ইফাদকে কে মেসেজ করছে? মনের কথা মনে রেখে ঘুমিয়ে গেল তানহা। তোমার অনুপস্থিতিতে যদি তোমার ছবি দেখেও কারো চোখে জল চলে আসে, তাহলে সেই মানুষটাকে ঠকানোর অধিকার তোমার নেই ইফাদ। তানহা, অপেক্ষার শেষটা যদি সাদা কাপড়ে হয়, তাহলে ভেবে নিও আমার ভালোবাসা মিথ্যা ছিল না ইফাদ। তানহা। ভোরের আজান কানে আসতেই প্রতিদিনের রমতো আজকেও তানহার ঘুম ভেঙে যায়। উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এত সকালে সবাই খায় না। আবার শুয়ে পড়ল তানহা। কিছু ভালো লাগছে না। শুয়ে শুয়ে কালেমা পড়েছিল তানহা। বেশ কিছু সময় অতিবাহিত হবার পরে তানহা ডায়েরি নিয়ে বসল। নিজের মনের কথাগুলো ডায়েরিতে যত্ন সহকারে লিখে রাখে। মন খুলে কথা বলার মতো মানুষ নেই তানহার, তাই নিজের মনের কথা শোনার সঙ্গী হিসেবে ডায়েরিকে বেছে নিয়েছে। সবাই বেইমানি করলে ডায়েরি কখনো বেইমানি করবে না। 2 বছর ধরে হাজার হাজার শব্দ লেখা আছে ইফাদকে নিয়ে। বড্ড বেশি ভালোবাসে তার স্বপ্নের পুরুষ শ্যামপুরুষকে। আজকেও 2 লাইন লিখে ফেলল ইফাদকে নিয়ে। লিখা শেষ হলে ডায়েরি বন্ধ করে রেখে দিল। বিছানা ঠিক করে রান্নাঘরের দিকে গেল তানহা। তানহার রান্না শেষ হবার আগেই সবাই জেগে উঠেছে। চৈতালি, কোকেয়া বেগম ভোরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। ইফাদ নামাজ পড়ে না। সেজন্য ইফাদকে বেশ বিরক্ত লাগে তানহার। ভাবি তাড়াতাড়ি খেতে দাও, আমার ক্লাস আছে। আরও একটু ঘুমাবে, তাহলে ক্লাসে যেতে পারবে দ্রুত। চৈতালি কোনো কথা না বলে খেতে শুরু করল। সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে শুরু করল তানহা। খাবার শেষ করে সবাই সবার মতো চলে গেল। ইফাদ একটা চাকরির খোঁজ করছে। বাসায় বসে থাকতে ভালো লাগছে না ইফাদের। তাছাড়া বেকার ছেলেদের এই সমাজে কোনো মূল্য নেই ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল ইফাদ। সারাদিন কাজ করে সময় কোনো রকমে সময় কেটে যায় তানহার। কিন্তু বিকাল থেকে সময় একদম ভালো যায় না। সবাই সবার মতো থাকে, কথা বলার মতো তেমন কেউ নেই।
চৈতালি একটু গল্প করে। বেশিরভাগ সময় পড়াশোনা আর ফোনের পেছনে ব্যয় করে। কোকিয়া বেগম রাতে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে যায়। ইফাদ তো তানহার সাথে কথাই বলে না। এই সময়ে টুকু তানহার দম বন্ধ হয়ে আসে। বিকেলে নামাজ পড়ে তানহা কোকিয়া বেগমের কাছে গেলেন। আম্মা রাতে ডিম রান্না করতে বলছিলেন, কিন্তু বাসায় ডিম নেই। এখন কি করব? ইফাদকে বলো, উনি এখনো বাসায় ফিরেনি। কিছু মনে না করলে আমি সামনের দোকান থেকে কিনে নিয়ে আসব। আচ্ছা মা, যাও, দেখে শুনে যাবে। কারো সাথে বেশি কথা বলার দরকার নেই। যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে যাবে। আম্মা, এখনই যাব। রাত হয়ে আসলে আর যেতে পারবো না। কোকিয়া বেগম তানহাকে টাকা দিল। তানহা বেরিয়ে পড়ে রফিক চাচার দোকানে এসে দেখল দোকান বন্ধ। তানহা একটু সামনের দিকে এগিয়ে গেল। ইফাদ হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল এক ফ্রেন্ডের সাথে। তানহাকে দেখে রাস্তা পার হয়ে তানহার কাছে আসল। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? মেয়ে মানুষ, শাড়ি পরে বের হয়েছ কেন? বোরকা পরে বেরোতে পারো না। আম্মা রাতে ডিম রান্না করতে বলেছে, কিন্তু বাসায় ডিম নেই, তাই নিতে আসছিলাম। আমাকে ফোন দিয়ে বললেই তো হতো, আমি নিয়ে যেতাম। তোমার আসার কি দরকার ছিল? আমাকে 10টা ফোন কিনে দিয়ে রাখছেন যে সেগুলো দিয়ে আপনাকে ফোন দিব। ইফাদ চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে আসো। আর এভাবে বাহিরে বের হবে না। তানহা কোনো কথা বলল না। ইফাদ দাঁড়িয়ে আছে। তানহা দোকানের দিকে এগোতে লাগল। হঠাৎ পেছনে থেকে কেউ ইফাদকে ডাক দিল, কি রে, তুই ইফাদ না? কতদিন পরে তোকে দেখলাম। কেমন আছিস? কবে আসলি বিদেশ থেকে? করিম চাচাকে দেখে ইফাদ আবার রাস্তার ওপাশে গেল। আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? সোমবারে আসছি আমি। আল্লাহ রাখছে বাবা। ওটা তোর বউ নাকি? জি চাচা, আমার বউ। মাশাল্লাহ, অনেক সুন্দর। তোর বউটা বাসা থেকে বেশি বের হয় না। ইফাদ করিম চাচার সাথে কথা বলছিল। তানহা সামনের দিকে এগোতে গিয়েও থেমে যায়। মুখটা খুশিতে চিকচিক করে উঠেছে। মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসলো, আবির ভাইয়া। আবির তানহার দিকেই এগিয়ে আসছে। আবির আর সেই আগের আবির নেই। গোলাপি ঠোঁট দুটো নিকোটিনে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি গড়িয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখেই মনে হচ্ছে নিজের যত্ন একদমই নেওয়া হয় না। তানহা খুশি হয়ে আবিরের কাছে গেল। আনন্দিত হয়ে বলল, ভাইয়া কেমন আছো? কবে দেশে আসলে? চেহারার একই হাল করেছ? আবির কোনো কথা বলছে না। চোখ দুটো অসম্ভবভাবে লাল হয়ে আসছে। হঠাৎ করেই তানহার গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। আবিরের হঠাৎ আক্রমণে তানহা অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। তানহাকে আরও অবাক করে দিয়ে আবির তানহার গলা চেপে ধরল। বেঈমান কোথাকার! আমাদের খেয়ে, আমাদের পরে আমাদের সাথেই বেঈমানি করলি। আমার পরিবার তোকে কিসে কম রেখেছিল? তোর প্রেম করে বিয়ে করতে হলো। আবির খুব শক্তভাবে তানহার গলা চেপে ধরে আছে। তানহার শ্বাস দিতে কষ্ট হচ্ছে। আবিরকে ছাড়িয়ে দেওয়ার জন্য নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করছে। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা খুব কঠিন। তানহার কাশি উঠে গেল। ইফাদ ঝড়ের গতিতে এসে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তানহা কাশতে কাশতে মাটিতে বসে পড়ল। আবির ইফাদের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার আর তানহার মধ্যে আসার? ইফাদ আবিরের নাক বরাবর ঘুষি দিয়ে আবিরের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয়?
আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার। তোর হাত আমি কেটে ফেলব। তানহা আমার বোন হয়। আমি আমার বোনের সাথে যা ইচ্ছে খুশি করতে পারি। তোর বোন আমার ঘরের বউ। ওর সাথে কথা বলতে হলেও তোকে আমার অনুমতি নিতে হবে। শরীরে হাত দেওয়ার আগে 1000 বার ভাবতে হবে। তুই আমার সামনে আমার স্ত্রীর শরীরে হাত দিস। তোর এত বড় কলিজা হয়েছে। তোর বড় কলিজা কিভাবে ছোট করতে হয় তা ইফাদের ভালো করেই জানা আছে। বলেই দুজন মারামারি শুরু করে দিয়েছে। আশেপাশে সবাই দৌড়ে আসলো। দুজনকে আলাদা করে দিল। তানহা অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। চারপাশে লোকজন হয়েছে। করিম চাচা বলে উঠল, কে তুমি? তোমার সাহস তো কম না। আমাদের এলাকায় এসে আমাদের ছেলের বউয়ের গায়ে হাত দাও। চাচা এই ছেলের সাথে এত ভালোভাবে কথা বলছেন কেন? এই ছেলে কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? তানহা আমার বোন হয়। আমাদের ব্যক্তিগত কথা থাকতেই পারে। এই মিয়া তানহা তোমার বোন হয়। তুমি ভাই হয়ে কিভাবে রাস্তার মধ্যে বোনের গায়ে হাত তুলতে পারো? তোমার ভেতরে শিক্ষার অভাব আছে। কেমন বোন হয় তোমার তানহা? নিজের বোন বলে তো মনে হয় না। নিজের বোনের গায়ে কেউ এইভাবে হাত তুলে? বলি কি মানুষ চিনো? আমাদের এলাকায় এসে আমাদের মেয়ে বউয়ের হাত তুলবে? আমরা ছেড়ে কথা বলবো। 14 শিকের ভাত খাইয়ে ছাড়ব। আপনার এত কথা বলছেন কেন? মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিন। আপনারা না পারলে আমাকে বলুন, বলল ইফাদ। তানহা উঠে দাঁড়ালো, ভিড় ঠেলে ভেতরে গেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আবির ভাইয়া আমার চাচাতো ভাই হয়। ভাই দেশের বাহিরে ছিল। আমি ভাইয়াকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি তো সেজন্য ভাইয়া রাগ করছে। তোমার চাচাতো ভাই বুঝলাম। এখন তোমার চাচাতো ভাইকেও বুঝতে হবে। তুমি আর তাদের বাড়ির মেয়ে নেই, অন্যের বাড়ির বউ হয়ে গেছ। এভাবে যখন তখন যেখানে সেখানে রাস্তার মধ্যে মারতে পারে না। তানহার কথা শুনে ইফাদ রাগ করে বেরিয়ে চলে গেল। তানহাও ইফাদের পেছনে পেছনে গেল। তানহা বাসায় আসতেই ইফাদ তানহার 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, কে হয় ওই ছেলে তোমার? কিসের এত দরদ ওই ছেলের জন্য? আমার চাচাতো ভাই হয়। আমি কি করে বিশ্বাস করব ছেলেটা তোমার চাচাতো ভাই হয় নাকি অন্য কিছু হয়? বিশ্বাস না হলে আপনি আমার চাচার বাসার গিয়ে দেখে আসতে পারেন। চলো। কোথায়? তোমার চাচার বাসায়। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়ল। কোকিয়া বেগম অবাক হয়ে দুজনের কাণ্ড দেখছিল। উনি প্রশ্ন করার আগেই দুজন হাওয়ার মতো মিলিয়ে গেল। তানহা আর ইফাদের বাসার দূরত্ব 15 মিনিটের মতো। তানহা গাড়িতে উঠে তার চাচার বাসার ঠিকানা বলল। গাড়িওয়ালা যথাসময়ে তানহাদের চাচার বাসার সামনে পৌঁছে দিল। তানহা বাসার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। কলিং বেলে চাপ দিবে কি না ভেবেই সময় পার করে দিচ্ছে। ইফাদের ধমকে চমকে উঠল তানহা। কি হলো, এখানে সারাদিন দাঁড়িয়ে থাকব নাকি? তানহা কলিং বেলে চাপ দিতেই হাসনা বেগম এসে দরজা খুলে দিল। তানহাদের দেখে প্রচুর অবাক হন। মুখে প্রকাশ করলেন না। মুখে হাসি রেখে বলল, আরে তানহা, তুই ভেতরে আয়। তানহা আর ইফাদ ভেতরে প্রবেশ করল। আবির বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে। হাত পা হালকা কেটে গিয়েছে। মাথায় একটু আঘাত পেয়েছে। আবির ইফাদ আর তানহাকে দেখে শান্ত হয়ে বসে আছে। মাহতাব সাহেব ছেলেকে ঔষধ লাগিয়ে দিচ্ছিলেন। তানহা আর ইফাদকে দেখে বললেন, তুমি ইফাদ না? জি আঙ্কেল।
এই ছেলেটা কি আপনার ছেলে? মানে তানহার চাচাতো ভাই, তাই তো? হ্যাঁ বাবা, আবির আমার ছেলে, তানহার ভাই। দাঁড়িয়ে আছো কেন? বাবা বসো। না আঙ্কেল, আজ আর বসবো না। একটা কথা বলতে এসেছি। কিছু মনে করবেন না। আপনার ছেলের শিক্ষার প্রচুর অভাব আছে। তা না হলে রাস্তায় মধ্যে অন্যের বাড়ির বউয়ের গায়ে হাত তুলে। তানহার ভাই বলে আজকে বেঁচে গিয়েছে। একই ভুল যদি দ্বিতীয় করে, তাহলে আপনার ছেলের হাত আমি টুকরো টুকরো করে ফেলব। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে আসলো ইফাদ। তুমি তানহাকে মেরেছ? তোমার সাহসের তারিফ করতে হয়, বললেন মাহতাব সাহেব। মেরেছি, বেশ করেছি। দরকার পড়লে আরও মারব। তানহাকে অন্য কারো পাশে সহ্য হয় না আমার। আমি তানহাকে একদম মেরে ফেলব। নিজের সীমা অতিক্রম করো না আবির। মেয়েটাকে ভালো থাকতে দাও। একবার তোমার মা মেয়েটার জীবন নষ্ট করেছে, এখন তুমি মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ। মানুষের জীবনে বিয়ে কতবার হয়? দুই বিয়ে করা নারীকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না। তুমি ছেলে, তোমার শরীরে কলঙ্ক লাগলে তা সময়ের সাথে মিলিয়ে যাবে। কিন্তু তানহা একটা মেয়ে, তানহার শরীরে কলঙ্কের দাগ পড়লে সারা জীবন তার দায় বইয়ে নিয়ে বেড়াতে হবে। তানহার আশা ছেড়ে দাও। নিজের জীবন নিয়ে ভালো থাকো। তোমার জ্ঞান তুমি রাখো, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। তানহাকে আমার যে কোনো মূল্য চাই। দরকার পড়লে আমি ওর সংসার ভেঙে দিব। আমাকে রাগিও না আবির, ফলাফল ভালো হবে না। তুমি তানহাকে এত ভালোবাসো, তানহার প্রতি এত দরদ দেখাচ্ছ, তাহলে আমার মুখ খুলতে বাধ্য করো না। তুমি হেরে যাবে। আমি থাকতে তোমাকে আর তোমার মাকে মেয়েটার জীবন নষ্ট করে দিব না। বলেই চলে গেল মাহতাব সাহেব। তানহা বাসায় এসে সোজা ছাদে চলে গেল। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং। একতলার ছোট ছাদের ওপরে বসে তানহা কান্না করছে। গলায় হাত দিতেই ব্যথা অনুভব করল তানহা। আমার আবির ভাই বদলে গিয়েছে। আমার আবির ভাই আগের মতো নেই। আমি এই আবির ভাইকে চিনি না। চাচি আমার গায়ে হাত তুললে যে আবির ভাই পুরো বাসায় ভাঙচুর করে শেষ করে ফেলত, সেই আবির ভাই আজ আমাকে মারল। আমি তাদের সাথে কিভাবে বেইমানি করলাম? শুধু শুধু আমার নামে কেন মিথ্যা অপবাদ দিল? আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরে তাকালো তানহা। ইফাদকে দেখে বেশ অবাক হল তানহা। ইফাদ নরম কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছ? তানহা দুই দিকে মাথা নাড়িয়ে বোঝাল, না সে ব্যথা পায়নি। এভাবে কান্না করছ কেন? আমার আবির ভাইয়া এমন ছিল না। আমি বিশ্বাসই করতে পারছি না আবির ভাই আমাকে মারতে পারে। এত আবির ভাই করছো কোনো? নিজের স্বামীর সামনে অন্য পুরুষের নাম নিতে হয় না কেন? ইফাদ কোনো ওর না দিয়ে উঠে চলে যেতে লাগল। তানহা পিছু ডাকল, শুনুন। ইফাদ ভ্রু কুচকে তাকাল। তানহার দিকে চেয়ে আছে। তানহা কি বলতে চায় তা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আপনি আর প্রবাসে যাবেন না? দেশে থেকে কিছু একটা করবেন। আমি কেন প্রবাসে যাব না? তানহা ইফাদের মতো কোনো উত্তর না দিয়ে নিচে নেমে আসল। ইফাদ ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল। মাথায় চুলকিয়ে সেও নিচে নেমে আসল। শীতের সকাল, মিষ্টি রোদ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইফাদ। একটা চাকরির জন্য কোথায় কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। এই যুগে ইন্টার পাশের কি চাকরি বা আছে? তবুও ছোটখাটো একটা কাজের জন্য চেষ্টা করে যাচ্ছে ইফাদ। চৈতালি খেয়ে কলেজে চলে গেছে।
কোকিয়া বেগম নিজের রুমে শুয়ে আছেন। তানহা দুপুরের রান্নার জোগাড় করছিল। তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। তানহা উঠে গিয়ে দরজা খুলে দেয়। আবিরকে দেখে দরজা বন্ধ করে দিতে লাগলে। আবির বলে উঠল, আমি জানি তুই আমার ওপরে রাগ করে আছিস। তোর রাগ হওয়াটা স্বাভাবিক। একবার আমার কথাটা তো শুনবি, তারপরে না হয় আমার ওপরে রাগ করবি। আমাকে ভেতরে আসতে দিবি নাকি বাহিরে দাঁড় করিয়ে রাখবি? তুমি আমাদের বাসা চিনলে কিভাবে? বোনের শ্বশুর বাড়ি ভাই হয়ে যদি না চিনি, তাহলে কেমন ভাই আমি? আমি ভেতরে আসার অনুমতি পাব? তানহা সরে দাঁড়াল। আবির গিয়ে সোজা ড্রয়িং রুমে বিছানো পাটিতে বসে পড়ল। মাটিতে বসলে কেন? উঠে দাঁড়াও। আমি চেয়ার নিয়ে আসছি। আমি কি অন্য কেউ যে আমাকে আলাদা করে চেয়ার দিতে হবে? আমার বোন যদি মাটিতে বসে কাজ করতে পারে, তাহলে আমি কেন বোনের পাশে বসতে পারব না? তানহা কথা শুনল না। কোকিয়া বেগমের রুমে গেল। আম্মা, আবির ভাইয়া এসেছে, আপনি বাহিরে চলুন, বাসায় কেউ নেই। ভাইয়ার সাথে কেউ কথা না বললে সে কি মনে করবে? বসতে দিয়েছ? না, ভাইয়া মাটিতে বসে পড়েছে। সে কি কথা মা? চেয়ার টেবিল নিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করছি। একটা চেয়ার আর ছোট একটা টেবিল ড্রয়িং রুমে নিয়ে গেল দুজন মিলে। বাবা, তুমি মাটিতে বসেছ কেন? উঠে চেয়ারে বসো। সমস্যা নেই, আপনারা তো আমারই আপনজন। আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। তা কি করে হয় বাবা? তুমি মাটিতে বসে থাকলে আমার খারাপ লাগবে। তুমি চেয়ারে বসো। আবির কথা না বাড়িয়ে উঠে চেয়ারে বসল। তানহা রান্নাঘরে চলে গেল। একটু পরে নাশতা গিয়ে ফিরে এলো। তানহা, এসব করতে গেলি কেন? প্রথম আমার শ্বশুর বাড়িতে আসলে এতটুকু না করলে বাসায় গিয়ে বলবে আমার শ্বশুর বাড়ির লোকজন কিপটা, তোমাকে কিছু খেতে দেয় নাই। আমি কি খাওয়ার জন্য তোদের বাসায় আসছি? দুজন মিলে কি শুরু করলে? আবির, খেয়ে নাও বাবা, কথা বলো না। কোকিয়া বেগম আবিরকে পছন্দ করছে না, তা কোকিয়া বেগমের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কালকে সবকিছু শুনে প্রচুর রেগে গিয়েছিল কোকিয়া বেগম। তানহা কোনো রকম বুঝিয়ে সবকিছু শান্ত করেছে। জীবন অনেক অশান্তি বইয়ে বেরিয়েছে তানহা। আর নতুন করে কোনো অশান্তি চায় না তানহা। দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। ইফাদ বা চৈতালি কেউ বাসায় ফিরে নাই। আবির বলেছিল বিকেল পর্যন্ত থাকবে, এখনো বসে আছে। কোকিয়া বেগমের সাথে গল্প করছে। আবিরের কথা কোকিয়া বেগমকে মুগ্ধ করে তুলেছে। আবির এবার আমতা আমতা করে বলল, আন্টি, একটা কথা বলবো, যদি রাগ না করেন। কি কথা বাবা? আমি তানহার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই। আমি তানহাকে কিছুক্ষণের জন্য নিয়ে যেতে পারি। এটা কেমন করে সম্ভব বাবা? তানহা এখন আমাদের বাড়ির বউ। তাছাড়া তুমি কালকে ভরা রাস্তার মাঝে মেয়েটার গায়ে হাত তুলেছ। লোকে দেখলে কি বলবে? আমি যেতে দিতে পারবো না। ইফাদও বাসায় নেই। ইফাদ জানলে খুব রাগ করবে। আন্টি, আমি আপনার পায়ে পড়ি, কথা দিচ্ছি, আপনাদের অসম্মান হবে এমন কোনো কাজ করব না। তানহার সাথে শুধু কয়টা কথা বলবো, এভাবে কারো পা ধরতে নেই। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে নেই বাবা। আন্টি, বেশি সময় না, আপনি আমাকে 30 মিনিট সময় দিন। আচ্ছা বেশ, আমাদের বাসার সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কথা বলবে, আমি দাঁড়িয়ে থাকব। আমি তানহার সাথে একা কথা বলতে চাই আন্টি। এভাবে বাড়ির বউকে অন্য ছেলের সাথে যেতে দিতে কোনো শাশুড়ি চাই বলো বাবা?
আমার ওপরে বিশ্বাস রাখুন। আর কোনো দিন আসব না। 30টা মিনিট সময় আমাকে দিন। আচ্ছা বেশ, আমি বাহিরে দাঁড়িয়ে থাকব। 30 মিনিট হলেই আমি তানহাকে নিয়ে চলে আসব। আচ্ছা আন্টি চল, তানহা বলেই আবির বাড়ির বাহিরে গিয়ে দাঁড়াল। তানহা অসহায় দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকাল। আম্মা যাব। যাও, ভয় পেও না, আমিও যাচ্ছি তোমার সাথে। আম্মা উনি যদি জানতে পারে খুব রাগ করবেন। আমিও ইফাদের কথা চিন্তা করছি। ইফাদ আসার আগে চলো, ঝামেলা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়ল। তানহার ভেতরে কেমন জানি ভয় লাগছে। মার খাওয়ার ভয় নয়, ইফাদের ভয়। ইফাদ জানতে পারলে কি হবে? কোকিয়া বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তানহা রাস্তা পার করে রেস্টুরেন্টের কাছে গেল। তানহাকে দেখেই আবির বলল, তাড়াতাড়ি চল, সময় কম। কয়টা কথা বলেই চলে যাব, ভেতরে যাব না। যা বলার বাহিরে থেকেই বলো। সবাই তাকিয়ে আছে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলা কেমন দেখায়। তানহা বাধ্য হয়ে আবিরের সাথে গেল। মুখোমুখি বসে আছে দুজন। কি খাবি বল? আমি এখানে খেতে আসি নাই। কি বলবে তাড়াতাড়ি বলো। এই বিয়েতে তুই সুখী আছিস তো তানহা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি তোকে ভালোবাসি তানহা, বড্ড বেশি ভালোবাসি রে। সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসি। তাহলে তুই আমাকে রেখে ইফাতকে কেন বিয়ে করলি বল? আমি তোমাকে ভাইয়ের চোখে ছাড়া অন্য কোনো চোখে দেখি নাই। তুমি এসব কিভাবে ভাবতে পারো ভাইয়া? আমি এসব ভাবা তো দূর কল্পনাও করতে পারি না। আমি তোকে কেন মেরেছি জানিস? মা বলেছে তুই রিলেশন করে বিয়ে করেছিস। আমি প্রথমে বিশ্বাস করি নাই। আমার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু একটা কথা যদি কারো মুখের সামনে বারবার বলা হয়, একটা সময় কথাটা মানুষ ঠিক বিশ্বাস করে নেয়। আমিও আম্মুর কথা বিশ্বাস করে নিয়েছিলাম। তোমার মা নিজে দেখে শুনে আমার বিয়ে দিয়েছে। তোমার মা আমার ওপরে যে পরিমাণে অত্যাচার করত, তোমার মনে হয় আমি রিলেশন করব? উনি আমাকে ঢাকঢোল পিটিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিবে। তার মানে তুই নিজের ইচ্ছায় বিয়ে করিস নাই, আম্মু ইচ্ছায় করেছিস। চল না তানহা, আমরা দূরে কোথাও চলে যাই। এতটা দূরে চলে যাব কেউ আমাদের খুঁজে পাবে না। তোর আর আমার ছোট একটা সংসার হবে। সেই সংসারে তুই আর আমি রাজত্ব করব। এসব তুমি কি বলছো? তুমি জানো না আমার স্বামী আছে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমার স্বামী ছাড়া অন্য কোনো ছেলেকে কল্পনা করতে পারি না ভাইয়া। তুমি অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নাও। আবির তানহার হাত ধরে বলল, এভাবে বলিস না তানহা, আমি নিঃস্ব হয়ে যাব। তোকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। আমি তোকে ছাড়া ভালো নেই। প্লিজ তুই ইফাতকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। তানহা ঝাড়ি দিয়ে হাত সরিয়ে নিল। এভাবে আমাকে যখন তখন স্পর্শ করবে না, এমন অন্যায় আবদারও করবে না। তুমি চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। ইফাত জানলে অনেক রাগ করবে। আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাই না। তোকে গভীরভাবে ছুঁয়ে দেখার আপেক্ষ আমার সারা জীবন থেকে যাবে রে তানহা। তোকে গভীরভাবে আলিঙ্গন করে হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করে। অন্তত আমার এই ইচ্ছেটা পূর্ণ করে দে। ছি, তোমার মন মানসিকতা কতটা নিচু হয়ে গেছে আবির ভাইয়া। তুমি আর কখনো আমার সামনে আসবে না। আজ আমাকে ফিরিয়ে দিলই না, একদিন খুব আফসোস করবি। কথা দিলাম, তোর জীবন নরক করে তুলব। তুই আমার না হলে আমি তোকে কারো হতে দিব না।
আমার আল্লাহ আছেন, তোমার অসৎ মনের ইচ্ছে কখনো পূর্ণ হতে দিবে না। বলেই তানহা সামনের দিকে এগোতে লাগল। তানহা বাহিরে এসে দেখল তার শাশুড়ি নেই। আবির তানহার পেছনে এসে দাঁড়াল। আবিরের মুখে হাসি। ইফাদ হাতে লাল রঙের একটা ব্যাগ নিয়ে আসছিল। আবির আর তানহাকে দেখেই মুখটা মলিন হয়ে গেল। মলিন হেসে পাশ কাটিয়ে বাসার মধ্যে চলে গেল। তানহা এক প্রকার দৌড়ে বাসার মধ্যে গেল। চৈতালি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল। রাস্তার বিপরীত পাশে আবিরকে দাঁড়িয়ে থাকতে দৌড়ে আবিরের কাছে আসল। স্যার, আপনি আমাদের এই দিকে? দরকার ছিল তাই এসেছিলাম। আজকে কলেজে আসেন নাই কেন? সব কৈফিয়ত তোমাকে দিবে হবে। বিরক্ত হয়ে বলল আবির। আমাদের বাসা থেকে ঘুরে যান। না, অন্য দিন যাব। বলেই বাইক নিয়ে চলে গেল। চৈতালি মন খারাপ করে বাসায় গেল। আজকে আবিরকে কলেজে দেখতে না পেয়ে চৈতালির মন খারাপ হয়ে গিয়েছিল। একটু দেখার জন্য চাতক পাখির মতো চেয়েছিল। এখন আবিরকে দেখে পেয়েছে। মনে অদ্ভুত এক শান্তি অনুভব করছে চৈতালি। গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় গেল। ইফাদ বাসায় এসে গোসল করতে গিয়েছে। তানহা ভয়ে ভয়ে বাসায় ফিরল। তানহা আগে শাশুড়ির রুমে গেল। আম্মা, আপনি চলে এসেছেন কেন? পায়ে ব্যথা করছিল মা। ছেলেটা তো ভালোই 20 মিনিটে কথা বলে শেষ করেছে। তোমাকে বাজে কিছু বলেনি তো আবার? দেখো মা, তোমার ভাই জন্য আলাদা করে কথা বলতে দিয়েছি, আর কখনো দিব না। তানহার মুখটা মলিন হয়ে গেল। আপনি অনুমতি দিলেও আর যাব না মা। মানুষ ভালো চোখে দেখে না। আবির ভাই তো আমার নিজের ভাই না। আমাকে একটু তেল গরম করে এনে দিবে মা? একটু বসুন, আমি তেল গরম করে নিয়ে আসছি। চৈতালি নিজের রুমে ব্যাগ রেখে তানহার রুমে আসল। ইফাদ আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি করছে। চৈতালির চোখ যায় বিছানায় পড়ে থাকা লাল ব্যাগ আর বেলি ফুলের দিকে। চৈতালির ফুলগুলো হাতে নিয়ে বলল, ভাইয়া, এগুলো কার জন্য? তোর জন্য। আমার জন্য বুঝলাম, একটা আমার আরেকটা কার জন্য? তুমি তো দুটো নিয়ে এসেছ। আরেকটা আম্মা জন্য। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আম্মু এই বয়সে বেলি ফুলের মালা পরে ঘুরবে? সত্যি করে বলো, কার জন্য নিয়ে এসেছিলে? তোর আর তানহার জন্য। ওর জন্য একটা ফোন নিয়ে এসেছি, ওকে দিয়ে দিস। তুমি নিয়ে এসেছ, তুমি দিও। তাহলে মনে মনে বউয়ের জন্য এত কিছু ভাবা হয়? ইফাদ কোনো কথা বলল না, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার অনেক ক্ষুধা লেগেছে চৈতালি। আমার জন্য খাবার নিয়ে আয় যা তো বোন। ভাইয়া, তোমার মন খারাপ কেন? কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? আমি ফুল নিয়েছি, তাই তুমি রাগ করেছ? আমি ফুল নিব না, তুমি ভাবিমনিকেই দিও। এই দেখো, রেখে দিলাম। তুই আমার রাজকুমারী। তুই যদি আমার জীবনটাও নিয়ে নিস, তবুও আমি মন খারাপ করব না। সারাদিন না খেয়ে আছি, তাই খারাপ লাগছে। চৈতালি কথা বাড়াল না। ভাইয়ের জন্য খাবার নিয়ে আসতে চলে গেল। ভাবি, তুমি এখানে? ভাইয়া এসেছে, দেখো নাই? ভাইয়া সারাদিন না খেয়ে আছে। তানহার বুকের মধ্যে ধক করে উঠল। ভয় লাগছে, আবার খারাপও লাগছে। মানুষটা সকালে খেয়ে সারাদিনের জন্য বেরিয়ে যায়, কি খায় না খায় তানহা কখনো জানতে চায় নাই। আম্মাকে গরম তেল দিয়ে এখনই খাবার নিয়ে যাচ্ছি, তুমি আম্মুকে তেল দিয়ে আসো। আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি। তানহা গরম তেল দিয়ে ইফাদের রুমে আসলো। ইফাদ খাচ্ছে। চৈতালি ফুলের মালা নিয়ে নাড়াচাড়া করছে। তানহাকে দেখেই চৈতালি বলল, ভাবি, দাঁড়িয়ে আছো কেন?
ভেতরে এসো। তানহা ভেতরে আসলে চৈতালি রুম থেকে বেরিয়ে যায়। ইফাদের খাবার শেষ হলে সবকিছু বাহিরে নিয়ে যায়। রুমে এসে উসখুস করছে। তানহাকে উসখুস করতে দেখে ইফাদ বলল, কিছু বলবে? আপনি রাগ করছেন কেন? আমাকে আবির ভাইয়ার সাথে দেখে। এখানে রাগ করার কি আছে? বুঝেছি আপনি অভিমান করেছেন। ইফাদ শব্দ করে হেসে উঠল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, যেখানে অধিকার নিম্নতর সেখানে অভিমান করাটা হাস্যকর। তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেলি ফুলের মালা আর ফোনের ব্যাগটা তানহার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। ইফাদ আর এক মুহূর্ত রুমে দাঁড়াল না। শীতের কাপড় পরে বাহিরে বেরিয়ে গেল। তানহা ইফাদের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেতর থেকে অদ্ভুত কষ্ট অনুভব করছে তানহা। ইফাদ বাসায় আসার সময় চোখ যায় বেলি ফুলের মালার দিকে। একটা মেয়ে বেলি ফুলের মালা বিক্রি করছিল। ফুলগুলো দেখে ইফাদের কেন জানি তানহার কথা মনে পড়ল। কিছু একটা ভেবে ফুলের মালা কিনল একটা। পরে চৈতালির কথা ভেবে দুটো মালা কিনল। তানহার জন্য কেনা নতুন ফোন আর বেলি ফুলের মালা হাতে নিয়ে বাসায় ফিরছিল ইফাদ। আবির আর তানহাকে একসাথে দেখে ইফাদের ফুরফুরে মনটা নিমিষেই মলিন হয়ে গেল। শীতের রাত, সাথে গরম ধোয়া ওঠা চা। পাড়ার মোড়ে আড্ডা জমেছে বেশ। মাঝে মাঝে শব্দ করে হাসির আওয়াজে শোনা যাচ্ছে। ইফাদ গিয়ে সবার সাথে যোগ দিল। অনেক দিন পর ইফাদকে পেয়ে সবাই ভালোমন্দ জিজ্ঞেস করতে শুরু করল। ইফাদ সবার সাথে কুশল বিনিময় করে রাত ৮টার দিকে বাসায় ফিরল। তানহা শুয়ে শুয়ে বই পড়ছিল। ইফাদকে দেখে উঠে বসল। তোমার ভাইয়ের সাথে যে দেখা করতে গিয়েছিলে, কার অনুমতি নিয়ে গিয়েছিলে? আমার সাথে যে তোমার বিয়ে হয়েছে, আমাকে স্বামী বলে মানো তো নাকি? যদি না মানো আমার বাসা থেকে বের হয়ে গিয়ে যত ভাই আছে তাদের সাথে ঘুরে বেড়াবে, আমি কিছু বলবো না। বিশ্বাস করুন আমি যেতে চাই নাই। কার অনুমতি নিয়ে গিয়েছিলে? তোমার সামান্য লজ্জা থাকলে যে ছেলে কাল তোমাকে ভরা রাস্তার মধ্যে মারল, আর আজকে তুমি তার সাথে দেখা করতে চলে গেলে, একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করলে না? এমন ভুল আর হবে না। আবিরের সাথে যাওয়ার অনুমতি কে দিয়েছে তোমাকে? একা যাওয়ার সাহস তো তোমার হবে না, এটা আমি জানি। চৈতালি দিয়েছে? না, আম্মা দিয়েছে। ইফাদ একটু অবাক হয়ে বলল, আম্মা? কোনো কথা না বলে সোজা কোকিয়া বেগমের রুমে চলে আসলো ইফাদ। কোকিয়া বেগম পায়ে তেল দিচ্ছিলেন। ইফাদকে দেখে বলল, আয় বাবা, ভেতরে বসো। সারাদিন কোথায় যাস বলতো? আম্মু, তুমি তানহাকে আবিরের সাথে পাঠানোর আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছিলে। আমি যে তানহার স্বামী, আমার সাথে তানহাকে বিয়ে দিয়ে নিয়ে আসছ, এই কথাটা তোমার মনে আছে নাকি এটাও ভুলে গেল? ইফাদ, আসলে আম্মু তোমার বিবেক বাধা দিল না যে ছেলেটা ভরা রাস্তার মধ্যে তানহার গায়ে হাত তুলল? লোকে তানহাকে নিয়ে আড়ালে কত বাজে কথা বলল। তুমি সেই ছেলের সাথে কিভাবে যেতে দিল? ছেলেটা যদি তানহার কোনো ক্ষতি করে ফেলত, তখন কি করতে তুমি? তানহার সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে আছে। তানহাকে নিয়ে কোনো কথা উঠলেই আগে আমার নাম চলে আসবে। এমনিতেই প্রবাসী ছেলেদের বউয়ের দুর্নামের অভাব নেই। বিকালে যখন আমি আবির আর তানহাকে একসাথে দেখলাম, আমি সহ্য করতে পারছিলাম না আম্মু। তানহাকে আমি ভালোবাসি না মানছি, কিন্তু তানহা আমার বউ, অন্য পুরুষের সাথে নিজের বউকে দেখলে না চাইতেও ভেতর থেকে কষ্ট অনুভব হয়। আমার ইচ্ছে করছিল তানহাকে রাস্তার মধ্যেই কয়টা থাপ্পড় বসিয়ে দেই, কিন্তু আমি পারিনি আম্মু। মেয়েদের গায়ে হাত তোলা আমার স্বভাবে নেই।
একদিন তানহাকে মেরেছিলাম। ঘটনাটা এখনো আমাকে কষ্ট দেয়। আবির আর তানহাকে দেখে চলে আসছিলাম। আমি কিছু বলতে পারিনি, কারণ বিয়ে করে আমি তানহাকে রেখে চলে গিয়েছিলাম। কোনো খোঁজখবর রাখি নাই। বেঁচে আছে নাকি মরে গেছে কখনো জানতে চাই নাই। এখন হঠাৎ করেই অধিকার ফলাতে যাই। তানহা যদি বলে উঠে আপনার এই অধিকার 2 বছর আগে কোথায় ছিল, বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চেয়েছেন। 2 বছর পরে অধিকার ফলাতে এসেছেন, তখন আমি কি উত্তর দিতাম আম্মু? এই কথাগুলো ভেবে কষ্টটা বুকে চাপা দিয়ে হেসে তাদের সামনে দিয়ে চলে আসছি। আমি না হয় তানহার পাশে ছিলাম না, কিন্তু তোমরা তো ছিলে। তাহলে তুমি কেন ওই বেয়াদব ছেলের সাথে তানহাকে পাঠালে বলো? আমি এসব দেখার জন্য দেশে আসছি। আমার কষ্টটা না বাড়িয়ে দিলেও পারতে। প্রবাসী কারো ভালোবাসা না পাই, দিন শেষে রাতে শান্তিমতো নিরিবিলি ঘুমাতে পারি, প্রাণ ভরে শ্বাস নিতে পারি। এসব অশান্তি পোহাতে হয় না। কোকিয়া বেগম মাথা নিচু করে আছেন। ছেলের কথাতেই বুঝেছেন, ছেলেটা গভীরভাবে কষ্ট পেয়েছে। ছেলে মানুষ কষ্টটাকে খুব সহজেই আড়াল করতে পারে। ইফাত ছেলে না হয়ে মেয়ে হলে এখনই কোকিয়া বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিত। কোকিয়া বেগম উপলব্ধি করতে পারছে সে কত বড় ভুল করে ফেলছে। তোর কথায় যুক্তি আছে ইফাদ। ছেলেটা আজকে আমাদের বাসায় এসে এত ভালো ব্যবহার করেছে, না চাইতেও বিশ্বাস করে ফেলছি। তোমরা মেয়েরা এমন কোনো কেউ একটু ভালো করে কথা বললেই গলে পানি হয়ে যাও। আজ তানহার কিছু হয়ে গেলে। কোকিয়া বেগম চুপ করে আছেন। ইফাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধ্যাত বলেই নিজের রুমে চলে আসল। তানহাকে উদ্দেশ্য করে বলল, শুনো মেয়ে, তুমি আমার বাড়িতে আমার পরিচয় থাকো, তাই এখন থেকে কোনো কিছু করার আগে আমার থেকে অনুমতি নিয়ে করবে। যদি মনে করো আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, নিজের ইচ্ছে মতো চলবে, তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে করবে। তুমি চাইলে আমার থেকে ডিভোর্স নিতে পারো। একদম বাজে কথা বলবেন না। অন্যায় করেছি একটা, সেজন্য চুপ করে আছি। তার মানে এই না যে আপনি যাতা বলবেন আমি সব চুপচাপ সহ্য করে নিব। আমি যদি মরে পচেও যাই তবুও আপনাকে ছাড়ব না। এই নিন আপনার ফোন আর আপনার মালা, আপনি রাখুন। দুটো জিনিস নিয়ে এত কথা শুনতে পারব না। বলেই চলে গেল তানহা। নিজে অন্যায় করেছে, আবার নিজেই রাগ দেখাচ্ছে। আর কোনো দিন দেখি খালি বাসা থেকে একদম বের করে দিব। তানহা চৈতালির রুমে আসল। চৈতালি পড়তে বসেছিল। তানহাকে দেখে বলল, কিছু বলবে ভাবি? তোমার ভাই আমার ওপরে রাগ করেছে। এখন আমি কি করব? আমাকে বাসা থেকে বের করে দিবে? কেন, কি করেছ তুমি? তানহা দুদিনের সব ঘটনা চৈতালিকে খুলে বলল। আমার ভাইটা কত ভালো, আমি হলে রাস্তার মধ্যেই কয়টা লাগিয়ে দিতাম। তোমার ভাইয়ের সাহস কম না। আম্মু এমন ভুল কি করে করল? এখন যদি তোমার ভাই যদি বলে আমাকে তানহার সাথে বিয়ে দিয়ে দিন, আম্মু কি তাই দিয়ে দিবে? খুব রাগ হচ্ছে আম্মু ওপরে। তোমার ভাই জানে না তুমি বিবাহিত, জেনেও এমন অন্যায় আবদার করে। কষে থাপ্পড় বসিয়ে দিতে পারলে না? আম্মাকে কিছু বলো না চৈতালি, উনি কষ্ট পাবেন। তোমার ভাই আম্মাকে অনেক কথাটা শুনিয়েছে। কেন যে গেলাম, আমারই আসলে লজ্জা নেই যে ছেলে আমাকে মারল, আমি তার সাথে চলে গেলাম। তোমারও দোষ আছে ভাবি। এভাবে আর কখনো কোনো ছেলের সাথে আলাদা করে কথা বলতে যাবে না।
আমারই খুব রাগ হচ্ছে। না জানি ভাইয়ার কেমন লাগছে। ভাইয়া নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। এখন আমি কি করব চৈতালি? ভালোবেসে ভাইয়ার রাগ ভাঙাবে? তুমি না ভাইয়ার বউ। সবাই ভালোবাসার কাঙাল গো ভাবমনি, বুঝছ? একটু ভালোবেসে বোঝালে ভাইয়া ঠিক বুঝবে। উনাকে দেখলেই আমার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করে, কথা হারিয়ে যায়, হাত পা কেমন অবশ হয়ে আসে। ঝগড়া করার সময় তো তোমার বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে না? ফুল এনার্জি নিয়ে ঝগড়া করো। রাগ উঠলে মাথা ঠিক থাকে না। মাথায় যা আসে বলে দেই। মাথা ঠান্ডা হলে যখন উপলব্ধি করতে পারি, তখন নিজেই বেশি কষ্ট পাই। আমার কাছে না থেকে নিজের বরের কাছে যাও, দেখো গিয়ে রাগ ভাঙাতে পারো কি না। কালকে আমার ক্লাস পরীক্ষা আছে। তানহা উঠে নিজের রুমে আসলো। ইফাত ফ্লোরে শুয়ে শুয়ে ভিডিও দেখছে। তানহা ধীরে পায়ে এগিয়ে গিয়ে ইফাদের মাথা কাছে বসল। ইফাদের বিপরীত পাশে রাখা ফোন আর ফুলে মালা নিয়ে বলল, আমার কিপটা জামাই 2 বছর পরে আমার জন্য কিছু নিয়ে আসছে। সেটা আমি নিব না, তাই কখনো হয়? ইফাত শুনেও না শোনার ভান ধরে ফোনে মনোযোগ রাখল। শুনুন না, একটা কথা বলবো। ইফাদ অন্যদিকে কাত হয়ে শুয়ে পড়ল। তানহা একটু এগিয়ে গিয়ে ইফাদের হাত থেকে ফোন কেড়ে নিল। সমস্যা কি তোমার? এভাবে বিরক্ত করছো কেন? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার কি আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না? সারাদিন বাসায় একা একা কাজ করে সময় পার করি। তোমার কথা বলার মানুষের অভাব নেই। আমাকে আমার ফোন ফিরিয়ে দাও। আগে বলে কি করলে আপনার রাগ ভাঙবে? একটা কাজ করো, 2টো ইট নিয়ে এসো, আমার মাথায় বাড়ি দাও। সারা জীবনের জন্য আমার রাগ কমে যাবে। খালি বাজে কথা বলেন। আপনি ফোনে সারাদিন কি করেন আমি দেখব। ফোনের পাসওয়ার্ড বলুন। বলবো না। কেন? আমার ফোনের পাসওয়ার্ড তোমাকে কেন দিব? আমি আপনার বউ, তাই দিবেন? আবিরের সাথে দেখা করার আগে মনে রাখা উচিত ছিল। তোমার একটা জামাই আছে, তারও তোমার সবকিছু জানার অধিকার আছে। সরি, আর হবে না। আমিও সরি, পাসওয়ার্ড দিব না। বুঝেছি আপনি অনেকগুলো রিলেশন করেন, হাজার হাজার মেয়েদের সাথে কথা বলেন, সেজন্য আমাকে ফোনের পাসওয়ার্ড দিবেন না। বুঝেছ, এখন আমাকে বিরক্ত করা বন্ধ করো। তানহা মন খারাপ করে ইফাদের ফোন দিয়ে দিল। ইফাদ ফোন নিয়ে শুয়ে পড়ল। তানহা আগে ন্যায় বসে রইল। একটু পরে তানহা উঠে চলে গেল। রাতে সবাই খেতে বসেছে, কারো মুখে কোনো কথা নেই, থমথমে পরিবেশ। ইফাদ খেয়ে উঠে চলে গেল। কোকিয়া বেগমের সাহস হচ্ছে না ছেলের সাথে কথা বলার। ছেলের অভিমান খুবই তীব্র। সবাই যে যার মতো খেয়ে চলে গেল। আবির নিজের রুমে বসে ডায়েরিতে কিছু একটা লিখছিল। তখনই হাসনা বেগম আবিরের রুমে প্রবেশ করে। আজকে তানহার কাছে গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম। কিছু করতে পারলি? আম্মু, এখান থেকে যাও তো। মেয়েটা ভালো আছে, মেয়েটাকে ভালে থাকতে দাও। এভাবে আমার মাথায় আর বিষ ঢালবে না। তানহা আমাদের ঠকিয়েছে। তানহা আমাদের ঠকায়নি আম্মু, তুমি তানহাকে ঠকিয়েছ। তানহার নামে মিথ্যা কথা বলে আমার কাছে কেন ভালো সাচ্ছ আম্মু? তোমার মুখে মিথ্যা কথা মানায় না আম্মু। হাসনা বেগমের মুখ চুপসে গেল। হঠাৎ করে ছেলের কি হয়ে গেল? ছেলে উল্টো সুর গাইছে। বিষয়টা খুব করে ভাবাচ্ছে হাসনা বেগমকে। হাসনা বেগম আবিরের রুম থেকে বেরিয়ে আসল। তোমাকে বলেছিলাম না, মায়া সারা জীবন থাকে না।
একটা সময় ঠিক কেটে যায়। এখন তানহার প্রতি আবিরের মায়া কেটে গিয়েছে। তুমি চাইলেও আবিরের মনে বিষ ভরতে পারবে না। তোমার ছেলের মধ্যে গোলমাল আছে বলেই চলে গেল হাসনা বেগম। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার ছেলের মধ্যে ভেজাল আছে হাসনা। তোমার ছেলে ভালোবাসতে জানে না। তুমি যদি জানতে। আবির তানহার ছবির দিকে তাকিয়ে বলল, শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলাবালি দিয়ে হলেও তা পরিপূর্ণ হয়ে যায়। তুই আমার সেই শূন্যতা, যা অনেক আগেই পরিপূর্ণ হয়ে গেছে। তবুও কেন এত পাগলামি করি? দূরে থাকলে মন বলে তুই ভালো থাক, সামনে আসলে সবকিছু এলোমেলো যায়। তোর গল্পে আমি খারাপ থাকি, তবুও তুই ভালো থাক। আবির, চলবে।